নমস্কার দর্শকরা, বেঙ্গল নিউজ গ্রাফে আমি দীপান্বিতা এবং আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সবটাই হচ্ছে এই আরজিকর প্রসঙ্গ এবং যেদিকে গোটা ভারত গোটা বাংলা তাকিয়েছিল এই সুপ্রিম কোর্টের দিকে। মহামান্য সুপ্রিম কোর্টের আজ নির্দিষ্টভাবে কিছু বিষয় আজকে এই আলোচনা থেকে উঠে এসছে। আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব যে সবথেকে যে বিষয়টা সামনে এসছে, যেটা সিবিআইকে যে রিপোর্ট জমা করতে বলা হয়েছিল, সেই রিপোর্ট নিয়েও কিন্তু বিভিন্ন বিষয় উঠে এসছে এবং সেই রিপোর্ট নিয়েও কিন্তু প্রধান বিচারপতি তিনি বলেছেন যে বিচলিত হওয়ার মতন রিপোর্ট, এবং সেখানে অনেকগুলো বিষয়, ডাক্তারদের সিকিউরিটি সেটা কতটা নির্দিষ্ট বা সুনিশ্চিত করেছে রাজ্য সরকার, সেই সব বিষয় এবং একাধিক প্রসঙ্গ আজকে উঠেছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিগরেওয়াল। প্রিয়াঙ্কাদি নমস্কার। নমস্কার। আজকে নির্দিষ্টভাবে আদালতে মানে সুপ্রিম কোর্টের দিকে সবাই তাকিয়েছিল এবং মহামান্য চিফ জাস্টিসের যে পর্যবেক্ষণ, সেখানে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে। যেমন সবথেকে বড় বিষয় হচ্ছে যে বিষয়টা নিয়ে বারবার বলা হচ্ছিল যে সিবিআই এর তরফ থেকে রিপোর্ট জমা করতে হবে এবং পূর্ণাঙ্গ রিপোর্ট। যে রিপোর্ট জমা করা হয়েছে সেই রিপোর্ট থেকে প্রাথমিকভাবে চিফ জাস্টিসও বলছে বিচলিত করার মতো রিপোর্ট। কি আছে সেই রিপোর্টে, কি বলবেন? দেখুন, রিপোর্ট নিয়ে আমি অবশ্যই এইটাই বলতে আজকে একদম বলতেই চাই সবার সামনে যে অনেকেই আমরা শুনছিলাম যে বলছিল যে সিবিআই সব গটআপ আছে, সিবিআই কিছুই করবে না, ডিলে হবে, এতদিন হয়ে গেছে। আর বেশিরভাগ তৃণমূলের অনেক চিন্তা ছিল যে সিবিআই এতদিন হয়ে গেছে, কাউকে ধরছে না, কিছু করছে না, বলে সিবিআই নিজের কাজ ঠিকভাবে করছে। এটা আজকে কিন্তু চিফ জাস্টিস সেটা ক্লিয়ার করে দিয়েছে। উনি পরিষ্কার বলেছেন অর্ডারে যে লাইন অফ ইনভেস্টিগেশন যেটা চলছে সেটা কিন্তু ঠিক লাইনেই চলছে। যেখানে যেখানে রেড ফ্ল্যাগ সিবিআই দিয়েছে, সেই যেহেতু এখনো ইনভেস্টিগেশন ইন প্রসেস আছে, তো ওগুলো নিয়ে ডিটেলে চিফ জাস্টিস কিছু বলেননি, কিন্তু হ্যাঁ এটা পরিষ্কার করে দিয়েছেন যে ইনভেস্টিগেশনটা ঠিক চলছে। আপনারা দেখেছেন যে এই ইনভেস্টিগেশনে মমতা ব্যানার্জির পুলিশের যিনি ওসি ছিলেন ওই থানার, তিনি অ্যারেস্ট হয়েছেন। তো এবার এর থেকে বুঝতে পারছেন যে আরো কি কি কানেকশন আছে, কার থেকে কানেক্টেড আছে, ওই সমস্ত ইনভেস্টিগেশন হচ্ছে। যখন ইনভেস্টিগেশন শেষ হবে সমস্ত জিনিস বাইরে চলে আসবে। একটা বিষয় আমরা দেখেছিলাম, মুখ্যমন্ত্রী নিজে কিন্তু এই মহিলাদের সুরক্ষার কথা যখন উঠছে, তখন তিনি একটা তড়িঘড়ি করে একটি অ্যাপস বানালেন এবং বললেন রাত্রি সাথী বলে, এবং তিনি মেনশনও করেছিলেন যে মেয়েরা কেন রাত্রিবেলা কাজ করবে বা 12 ঘন্টা কাজ করুক, এরকম নির্দিষ্ট করে দিলেন। সেই বিষয়েও কিন্তু আজকে মহামান্য চিফ জাস্টিস তিনি আলোকপাত করেছেন এবং চরম ভৎসনা করেছেন। তিনি বলেছেন যে এই মন্তব্য করতে পারা যায় না, রীতিমতন সংশোধন করতে হবে। কি বলবেন? দেখুন, এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন আর এই রাজ্য সরকারের যত ভাওতাবাজি ছিল সেটা আজকে সমস্ত জিনিস সামনে উঠে চলে এসেছে। আমরা দেখেছি রাত্রের সাথীর কথা, যখন রাত্রের সাথী কথা বলেছিলেন তখন আমি বলে দিয়েছিলাম যে আমারও অনেক চিন্তা হচ্ছে যে মুখ্যমন্ত্রীও একজন মহিলা আছে, তো যদি বলছেন যে কোনো মহিলা রাতে কাজ করতে পারবে না, তো সে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট ফর অল দ্য মহিলা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী। আজকে এটা এই যে সমস্ত স্কিম ছিল, এইটা তো কোর্ট একদম বলে দিয়েছে যে এইটা আপনাকে ডিলিট করতে হবে। কি করে আপনি বলতে পারেন যে লেডি ডক্টর সেখানে কাজ করবে না? কি করে আপনি বলতে পারেন যে লেডি ডক্টর শুধু 12 ঘন্টা কাজ করবে, তার থেকে বেশি আমরা ডিউটি দিব না, when there is a gender equality? আপনি এই কথা বলতেই পারেন না। আমি কোট করতে চাই চিফ জাস্টিসের যা আজকে কিছু উনি সেন্টেন্সগুলো বলেছেন, আমি কোট করতে চাই। লজ্জা হওয়ার দরকার এই সরকারকে। চিফ জাস্টিস পরিষ্কার বলেছেন that women do not want concession but equal opportunities. Women doctors are willing to work in all conditions. They must work in all conditions. State of West Bengal has to correct it, amend it. It is the responsibility of the state government to give them protection. You cannot say that women doctors cannot work beyond 12-hour shift and not at night. Pilot bolun, army bolun, all work at nights, which includes women. These are the words of the Chief Justice. পরিষ্কার তিনি বলে দিয়েছেন যে স্টেট গভর্নমেন্ট কি করে বলতে পারে যে কে 12 ঘন্টা কাজ করবে, কে 12 ঘন্টা থেকে কম কাজ করবে, এই সমস্ত বলাই যায় না। তো এই যে স্ট্যান্ড মমতা ব্যানার্জি নিয়ে যা কিছু বলেছিলেন, উনি তো ভুলভাল কথা সবসময় বলেন, সবাই জানে। তো এটা নিয়ে তো কোনো নতুন কথা নেই। আজকে মোনারই একটা কথা মনে পড়ছে, আহারে নন্দলাল বলে অনেক কিছু বলেছিলেন, তো আজকে তো উনি নন্দলাল হয়ে গেলেন।
এর থেকেও ইম্পর্টেন্ট একটা সাবমিশন ছিল কপিল সিব্বলের, সেখানে উনি বলেছেন যে মানে নিরাপত্তা রক্ষীদের কথা বললেন, এই মন্তব্য করেছেন যে ওখানে মোতায়েন করা হবে কিছু নিরপেক্ষ কর্মীদেরকে। সেখানে কোর্ট পরিষ্কার বলল যে এরা কারা হবে যাদেরকে আপনি এই এখানে করবেন, আর দে আ পার্ট অফ ইয়োর পুলিশ? না, পুলিশ না, আবার সেই সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ, এবং তাদের 7 দিনের একটা ট্রেনিং দেওয়া হবে, তারপরে দেয়ার জয়। বাহ রে বাহ, এত যে ডাক্তাররা দিন রাত কাজ করছে হসপিটালে, এত বড় ঘটনা ঘটে গেছে, সেখানে যে অ্যাকিউজ ছিল, অভিযুক্ত, আপনারা সকলেই জানেন সে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল। তো আপনি তাদেরকে এই মানে ইংরেজ এন্ড অ্যাগ্রেসের পুরো সুবিধা দিয়ে দিচ্ছেন হসপিটালে, আবার এদেরকে যাদেরকে করবেন তারাও কিন্তু সেরকমই ভলেন্টিয়ার। তো এটা কি করে হতে পারে? সেখানে এটা নিয়েও কোর্ট কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে কি বেসিসে তারা ওদেরকে এমপ্লয় করবে, তাদের কি সেরকম ট্রেনিং, তাদের কি সেরকম মানে ভেরিফিকেশন করা হবে বলে সিকিউরিটি এজেন্সি থেকে নিয়ে আসবো। কেন পশ্চিমবঙ্গতে কি যুবিকাদের কি কমই আছে? তাদের কাছে তো কাজ নেই। আরে ভাই, রাস্তায় বসে থাকে মানুষ, চাকরি নেই। আর এখানে দিদি বলছে ভলেন্টিয়ার নিয়ে আসবো। কেন? যে ছেলেরা শিক্ষিত আছেন, যারা কাজ করতে চান, আপনি পুলিশে তাদেরকে চাকরি দিন না, আর তারপরে তাদেরকে ওখানে আপনি নিযুক্ত করুন, মোতায়েন করুন। তো এই সমস্ত না বলে সব উল্টো পুল্টো কথা। তো এইসব আমরা দেখেছি, কোর্ট অনেক কিছু বলেছে বায়োমেট্রিক্স নিয়ে। এই ইংরেজ অ্যাগ্রেসের যে কথা আমি বললাম, আজকে আপনি কাউকে নাইট ডিউটিতে ওখানে যদি নাইট ডিউটি দিচ্ছেন, সে তো ভিতরে যাবে, বাইরে আসবে। তো এই সমস্ত জিনিস নিয়ে কোর্ট বলে দিয়েছে যে বায়োমেট্রিক্সের ব্যবস্থা করুন। দেখুন, শুধু তাই নয়, কোর্ট পরিষ্কার জিজ্ঞেস করলো যে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে আপনারা কি করেছেন ফর আরজিকর সিকিউরিটির জন্য, কি স্টেপ নিয়েছেন। বলছেন ডাক্তারদেরকে বারবার যে চলে আসুন, সিআইএসএফ আছে। তো সিআইএসএফ কি স্টেট গভর্নমেন্টের আছে নাকি? সিআইএসএফ তো সারা বছরের জন্য নয়, তার একটা সার্টেন টাইম। মনে রাখবেন, এই সিআইএসএফ কে আটকানোর জন্য কতবার এই সরকার কোর্টে গিয়েছে যে সিআইএসএফ দরকার নেই। কতবার এই সরকার বলেছে যে সিআইএসএফ তো গুলি চালায়। এই সরকার ইলেকশনে বলেছিল, মনে আছে, যে শীতলকুচি করে দেয় সিআইএসএফ। এখন এই সিআইএসএফ এদেরকে সুরক্ষা দিচ্ছে। সিআইএসএফ ইজ ফর এ স্মল পিরিয়ড। আপনাদের কি মানে প্রিপারেশন আছে? আপনারা কি করে সুরক্ষা দিবেন? বলছে আমরা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি। বললো যে 415 এক্সট্রা সিসিটিভি ক্যামেরা লাগবে আরজিকরে, এটা কপিল সিব্বল বলেছেন। তার মধ্যে বলেছেন যে এখন অবধি 36টা লাগিয়েছেন। মানে কাজ দেখছেন সরকারের, 1 মাস হতে চললো, এত স্পিডে হচ্ছে যে 36খানা ক্যামেরা। মানে একটা কলেজের সুরক্ষা এরা নির্ধারিত করতে পারেনি, ঠিক করে পারেনি। তো সেখানে 28খানা যে কলেজ আছে সেখানে কি করে করবে? তো দিস ইজ দেয়ার ওয়ার্কিং, কোনো ওয়ার্কিং না। এটা শুধু মানুষকে মানে বেকুব বানাবার জন্য, যে একবার ডাক্তাররা যদি প্রোটেস্ট শেষ করে দেয় তারপরে তো আর কোনো কথা হবে না। সেই জন্যে যাই হোক না কেন এই প্রোটেস্টটা এরা শেষ করতে চায় বলে মুখ্যমন্ত্রী বারবার ডাকছেন। দেখুন, ডাক্তারদেরকে কালকে যা ডেকেছেন, তিনি কোন কথাটা মেনেছেন? ডাক্তারদের দাবি ছিল যে এদেরকে চাকরি থেকে বের করুন, আপনি তো সেটা করেননি। আপনি তো আবার একটা ভালো পোস্টিং দিয়ে দিয়েছেন, এবার এসটিএফ হবে, মানে প্রাইস পোস্টিং যেটাকে আমরা বলছি। সেই প্রাইস পোস্টিংটা কিন্তু প্রিন্সিপালকেও দিয়েছিল। তো ওই প্রিন্সিপাল এখন কোথায় আছে? এই যে রিপোর্টের কথা আমি আপনাকে একটু আগে বলছিলাম, যেটা এখন মানে প্রকাশে কোর্ট নিয়ে আসেনি, সেটা পরে তো আসবেই। যে ওই অফিসার ইনচার্জ, তার এত ক্ষমতা যে এই সমস্ত জিনিস একটা প্রিন্সিপাল বলেছে আর করে দিয়েছে? না, এরা তো সাবঅর্ডিনেটস, কেউ না কেউ আরো আছে উপরে মাথা, যারা ইনস্ট্রাকশন দেয় যে এটা করতে হবে। তো আজকে আসেনি, কালকে আসবে হয়তো বিনীত গোয়েলের নাম। প্রিয়াঙ্কাদি, এখানে বিষয় হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই যে সিকিউরিটি যেটা বলছে যে প্রোভাইড করে, তার জন্য কিন্তু প্রচুর টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা গতকালও দেখেছি মুখ্যমন্ত্রী বলছে টাকা আমরা সিকিউরিটি যাতে বাড়ানো যায় তার জন্য টাকা বরাদ্দ করা হয়েছে 100 কোটি টাকা। এক্স্যাক্টলি, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা কোথায়? সেখানে কিছু হবে না। ওই 100 কোটি টাকা থেকে তো 80 কোটি তো এর মন্ত্রীরা এমএলএরা চুরি করে খেয়ে যাবে, কিচ্ছুই হবে না। সেটাই তো হয়। এরা বলে যে টাকা। এখন এই 100 কোটি টাকা কোথায় থেকে বেরিয়েছে? কেন্দ্র যা টাকা পাঠায় সেটা ঠিকই পাঠায় বাবা, এখানে দোকানদারি চলছে, তো চিটিংবাজি, চোরিবাজি, ভাবতাবাজি সব দোকানদারি চলছে।
আর এই টাকা যা বেরিয়েছে সেটাও কাজে লাগবে, কি কাজে লাগবে সেটা আমরা এখনো বলতে পারি না। কেন এদের তো দেখুন না ভাই, গায়ে যেরকম রক্ত মানুষের গায়ে থাকে সেরকম চুরি এদের গায়ে আছে। ওই চুরি ছাড়া তো চলতে পারে না, দেখা যাক কি হয়। কিন্তু ডাক্তারদের যা ডিমান্ড ছিল সেটা কিন্তু এখনো এরা মানেনি, সেই বলে এখনো ডক্টররা কিন্তু মানে সরবে কি সরবে না ওখান থেকে প্রোটেস্ট কি আমরা জানি না। ডক্টররা চাইছে যে বোর্ড মেম্বার্স আপনারা যা বসাচ্ছেন প্রত্যেকটি কলেজে, সেখানে জুনিয়র বা সিনিয়র ডক্টরের রেপ্রেজেন্টেটিভ, আর এই কথা আজকে কোর্টও বলেছে যে রেপ্রেজেন্টেটিভ থাকা দরকার আছে ওই বোর্ডে। শুধু তাই নয়, একটা গ্রেভেন্স রিড্রেসাল ফোরাম বা সেলের দরকার যেখানে ডাক্তাররা নিজের গ্রেভেন্স দিতে পারে। এই ডাক্তাররা যখন বলছে অর্ধেক লোক চোর আছে, চোরদের নাম আমরা জানি, আজকে যদি বলবে কালকে দেখবেন যাবে যারা আছে জুনিয়র ডাক্তাররা তাদেরকে ফেল করে দিবে, মার্কস দিবে না। তো এই সমস্ত গ্রেভেন্সের জন্য একটা ফোরামের দরকার যেখানে এই কথাগুলো এরা বলতে পারে। শুধু তাই নয়, একটা কাউন্সিলর্স বা সাইকোলজিস্টের একটা ব্যবস্থা করার জন্য প্রত্যেকটি কলেজে বলা হয়েছে। আর একটা বিষয় আমরা দেখলাম দুবার ধরে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক, একবার নবান্নে একবার কালীঘাটে গিয়েও পৌঁছেও কিন্তু বৈঠক হয়নি, ভেঙে গেছে। তার প্রাথমিক কারণ ছিল হচ্ছে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি, যেটা বারবার রাজ্য সরকার করতে চায়নি এবং সম্পূর্ণ বলে দিয়েছিল করবো না, চিঠিতে মেনশন করে। এই বিষয় নিয়েও কিন্তু আজকে মহামান্য চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের তিনি বলেছেন লাইভ যে স্ট্রিমিং বা লাইভ ভিডিও সেটা করতে হবে, সেটা বন্ধ করা যাবে না। মানে এটাও কিন্তু একটা রাজ্য সরকার। আবার মুখ্যমন্ত্রীরই কথা মনে পড়ছে, আরে ও নন্দলাল, আরে ও নন্দলাল, ক্যামেরা চলাবেন না, ক্যামেরাতে কিছু আসবে না, কেন? লজ্জা পেয়ে যাচ্ছেন তো, লজ্জা পেয়ে যাচ্ছেন তো। বলছেন বারবার উনি একটা কথা বলেন, আমাদেরকে বদনাম করা হচ্ছে। আরে তোমাদের কেমন নাম সেটাই তো সবাই দেখে নিয়েছে, সেই জন্য বলছিল ক্যামেরা হবে না কেন, কোর্টের হিয়ারিং চলছে। আজকে কোর্ট বলে দিল পরিষ্কার যে দিস ইস্যু ইজ রিলেটেড টু দি এন্টায়ার নেশন। এটা মানুষের একটা যা মানুষের উপরে হয়েছে সেটা গোটা দেশ এটাকে ভিউ করছে। তো ভয় কিসের, এত ভয় কিসের নন্দলাল? তো এটা এখন মুখ্যমন্ত্রীকে বোঝাতে হবে। আমার শুধু একটাই প্রশ্ন রইল, মুখ্যমন্ত্রীকে এত অ্যালার্ট আমরা দেখেছি যখনই পুলিশের উপরে কিছু হয়। মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম রাজীব কুমার বাড়ির বাইরে। মুখ্যমন্ত্রীর কি সাহস হবে যদি বিনীত গোয়েলকে ডাকে বিনীত গোয়েলের বাড়ির বাইরে যাবার? ওই সাহসটা দেখতে চাই। যদি সেই সাহস থাকে তাহলে কিন্তু আমরা বুঝবো যে সৎ আছে মমতা। যদি নেই তার মানে মমতা সবকিছু জানতো, তারপরেও এই পোস্টিংটা দিয়েছে। প্রিয়াঙ্কাদি, অভয়ার বাবা মা কিন্তু মারাত্মক অভিযোগ করেছে এই প্রমাণ লোপাট নিয়ে বা বিভিন্ন অভিযোগ। তারা চেয়েছিল মেয়ের দেহ রাখতে, মানে তিলোত্তমার দেহ রাখতে, এবং সেকেন্ড টাইম যাতে পোস্টমর্টম করা হয় বা বিভিন্নভাবে তাদেরকে প্রেশার দিয়ে বডি নিয়ে যাওয়া হয়, এই অভিযোগগুলো করছে। সেখানে মহামান্য আদালতও কিন্তু বলেছেন যে অভয়ার বাবা মার যে বক্তব্য তার উপরে যেন একটু ইম্পর্টেন্স দেয় সিবিআইও, এবং তাদের যে বক্তব্য সেটাকে গুরুত্ব দেওয়া হয়। তাহলে কি বলে, যে অভিযোগগুলো তুলেছে অভিযোগগুলো তো ভয়ঙ্কর অভিযোগ। ইনভেস্টিগেশনের রিপোর্ট তো কিন্তু চিফ জাস্টিসের কাছে যাচ্ছে, উনি হয়তো জিনিসগুলো ম্যাচ করে দেখছেন যে সমস্ত জিনিস ম্যাচ করছে, সেই জন্য এই মামলাটাকে এত ভিজিলেন্সে এত স্ট্রিক্টনেসে ইনভেস্টিগেশন করা হচ্ছে। আর মা বাবার কথা আমি আপনাকে বলবো, দেখুন হয়তো লোক বলছে এটা পলিটিক্যাল ওইটা পলিটিক্যাল, ঠিক আছে, কিন্তু এটা পলিটিক্যাল না, এটা মানবিক মনুষ্যতার কথা এটা। কিন্তু যারা অমানবিক হয়ে গেছে তারা এইগুলো বুঝবে না। অভয়ার মা বাবার সঙ্গে আমারও কথা হয়, ওর বাবার সঙ্গে, ঠিক আছে। আর আমি প্রত্যেকবার যতবার কথা বলেছি ওনাকে বলেছি যে আমি পাশে আছি আইনজীবী হিসাবে, যে কোনো দিন যে দরকার হয় আপনি আমাকে কল করতে পারেন। আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে ঘটনাগুলো পরপর ঘটছে, তারপরেও কিন্তু তৃণমূলের যারা বিধায়ক বা যারা নেতা তারা কিন্তু রীতিমতন হুঙ্কার দিয়ে যাচ্ছে। অনেকগুলো ঘটনা, ডাক্তারদেরকে কেউ জল্লাদ বলছে, কেউ বলছে হাত কেটে দেবো, কেউ বলছে ঝ্যাঁটা নিয়ে বেরোবো, মানে এই ধরনের ঘটনা। তারা ভুলে যায় যে তাদের বাড়িতেও মেয়ে আছে। চাই না যে কারোর বাড়িতে অভয়া হয়, ঠিক আছে, কিন্তু মনে রাখবেন যে নেতা মন্ত্রী মেয়ে তোমাদেরও আছে।